বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনিচ্ছুক এক কৃষক যিনি জমি দিয়েছিলেন সেই সময় তিনি আশা রাখছেন আগামীকাল সুপ্রিম কোর্ট যে রায় দেবে আবার তারা তাদের জমি ফেরত পাবেন। আবারও চলে যাব সরাসরি আমাদের ডেপুটি এডিটরের কাছে। ধ্রুবজ্যোতি, সেক্ষেত্রে বেসরকারি সংস্থার জন্য আদৌ কি জমি অধিগ্রহণ করতে পারে সরকার, এই প্রশ্নের উত্তরও কি কাল পাওয়া যাবে? একদম, এটা পাওয়া যাওয়া উচিত, এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা প্রবল কালকে। তার কারণ সুপ্রিম কোর্ট বারবার করে এই প্রশ্নটাই কিন্তু জানতে চেয়েছে টাটাদের আইনজীবীর কাছে। সুপ্রিম কোর্ট বারবার করে এটা জানতে চেয়েছে যে বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণ করলে পরে তা কি জনস্বার্থে জমি অধিগ্রহণ বলা যায়? তার কারণ 1893 সালের যে জমি অধিগ্রহণ আইন, সেই জমি অধিগ্রহণ আইনে জমি অধিগ্রহণ করার ক্ষমতা যেমন সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, এটা যেমন ঠিক, সঙ্গে এটাও কিন্তু বলা হয়েছে জনস্বার্থে জমি অধিগ্রহণ করতে হবে। এখন এই জনস্বার্থে জমি অধিগ্রহণ, জনস্বার্থ কোনটা সেটা কে ঠিক করবে? রাজ্য সরকারের তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের যেটা যুক্তি ছিল, জনস্বার্থ তো বটেই, আলবাত জনস্বার্থ। তার কারণ সিঙ্গুরে যদি একটা টাটার মতো একটা সংস্থা, দেশের প্রথম সারির শিল্প সংস্থা, তারা যদি সিঙ্গুরে এসে একটা ছোট গাড়ি কারখানা তৈরি করে, তাহলে ওই এলাকাতে একটা অটো হাব তৈরি হতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের যুক্তি ছিল যেরকম করে আজকে কর্ণাটকে অটো হাব তৈরি হয়েছে, যেরকম করে আজকে তামিলনাড়ুতে অটো হাব তৈরি হয়েছে, এবং যেরকম করে আজকে গুজরাতের সানন্দে টাটারা চলে যাওয়ার পর, ন্যানোর ওখানে তৈরি হওয়া শুরু হওয়ার পর ওখানে যেমন একটা অটো হাব তৈরি হয়ে গেল এখন, সেই পরিপ্রেক্ষিতে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের যেটা যুক্তি ছিল, যেটা তো অবশ্যই জনস্বার্থ। তার কারণ এখানে যদি এইরকম একটা অটো হাব তৈরি হয়, তাহলে পরে এলাকার যে আর্থসামাজিক যে 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 অবস্থান, যে পরিস্থিতি, সেটা বদলাবে। এই টাটা গোষ্ঠীর হাত ধরে, টাটা মোটরসের হাত ধরে আরো বহু বিনিয়োগ আসবে, অনুসারী শিল্প আসবে, এবং আবার বিরত করছি তোমাকে। এই মুহূর্তে অনুরাধা তালওয়ার টেলিফোনে আমার সঙ্গে রয়েছেন। আগামীকাল সেই বহু প্রতীক্ষিত রায়, 2006 থেকে যে লড়াইটা শুরু হয়েছে, আপনি ওই লড়াইয়ের সঙ্গে ছিলেন, আপনি শুনতে পাচ্ছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ধ্রুবজ্যোতি, যে পয়েন্টে তুমি বলছিলে যে একেবারেই বুদ্ধবাবু সরকারের এই যুক্তিটা ছিল এটা জনস্বার্থে অধিগৃহীত, ঠিক বর্তমান সরকার যে যে ভাবে যে মর্মার্থ নিয়ে আদালতে পৌঁছেছে যে এটা একটা কর্পোরেট হাউসকে সুবিধা পাইয়ে দেওয়া জনস্বার্থকে ক্ষুণ্ণ করে, অর্থাৎ পুরো ব্যাপারটাই রিভার্স হয়ে গিয়েছে। যেটা বারবার করে বলা হয়েছে যে এটার পাল্টা যুক্তি কি? এটার পাল্টা যুক্তি হচ্ছে যে একটি বেসরকারি সংস্থা শিল্প স্থাপন করছে তো তার মুনাফার জন্য। এটা সবাই আমরা জানি যে একটা বেসরকারি সংস্থা শিল্প স্থাপন করে তার মুনাফার দিকে তাকিয়ে। যদি তোমাকে আবারও একটু বিরত করবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে সমাজকর্মী অনুরাধা তালওয়ার। অনুরাধা দি, স্বাগত জানাই 24 ঘন্টায়। অনুরাধা দি, আগামীকাল বহু প্রতীক্ষিত মামলার রায় বের হতে চলেছে, কি মনে করছেন? আমি তো মনে করছি রায়টা চাষিদের পক্ষে যাওয়া উচিত, আর চাষিদের জমিটা ফেরত পাওয়া উচিত। আমি এখনো মনে করি কি যা করা হয়েছিল সেই সময় প্রচন্ড ভাবে অন্যায় করা হয়েছিল, আর মানে তার প্রতিকারটা এবারে কোর্টের মাধ্যমেই হওয়া উচিত, আর চাষিদের জমি ফেরত পাওয়া উচিত। কারণ যা স্ট্যান্ড আমাদের তখন ছিল সেটা এখনো আছে, আমরা একই জিনিস তখন থেকে বলে যাচ্ছি। আর সিঙ্গুরের মামলা পুরো দেশের আইনটাকে পরিবর্তন করতে সাহায্য করেছে, পুরো দেশের আইনটাই পরিবর্তন হয়েছে ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে। অন্তত সেই চাষিদের সেই জাস্টিসটাও পাওয়া উচিত, যেরকম সারা দেশে। ধন্যবাদ অনুরাধা দি। আবারও সরাসরি চলে যাব নিউজ রুমে। ধ্রুবজ্যোতি, সেক্ষেত্রে এই বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণের অপশন রয়েছে, কিন্তু এক্ষেত্রে সেটা প্রযোজ্য কিনা সেটা একটা বড় প্রশ্ন। ঠিকই তো, সেই জন্যই তো বারবার করে আইনজীবীদের একাংশ তারা পাল্টা যুক্তি তুলে ধরেছেন যে বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণ করতে জনস্বার্থ বলে চালানো যায় না। আর জনস্বার্থ বলে যদি বেসরকারি সংস্থার জন্য জমি অধিগ্রহণ যদি জনস্বার্থ না হয়, তাহলে পরে এই অধিগ্রহণটা বেআইনি, এই অধিগ্রহণকে বেআইনি ঘোষণা করা হোক। এই অধিগ্রহণটা ঠিক হয়নি। কিন্তু এটার তো কোনো প্যারামিটার নেই ধ্রুবজ্যোতি। ঠিকই তো, এটাই তো ঠিক করবে বিচার বিভাগ, এইটাই তো ঠিক করবেন কালকে দুই বিচারপতি। যখন আইনের ব্যাখ্যার প্রয়োজন হয় তখন সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই ব্যাখ্যাটা তখন দেন। তারা ব্যাখ্যা শোনেন প্রথমে, শোনার পর তাদের যেটা মনে হয় যে হ্যাঁ এই ব্যাখ্যা ঠিক, তারা সেই ব্যাখ্যা অনুযায়ী তারপরে চূড়ান্ত মতামত জানান। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ
পিউ যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু শুরুর থেকে আমরা দেখেছি, যদিও তার আগে সুপ্রিম কোর্টে যখন জোরদারভাবে সওয়াল জবাব শুরু হলো সিঙ্গুর মামলার, তার আগেই কিন্তু এই দেশে অনেকগুলো ঘটনা ঘটছে। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে কৃষক আন্দোলন হচ্ছে, গুলি চলেছে কৃষকদের উপরে, সমস্যার সংঘাতের জায়গাটা কিন্তু এই একটাই। আমরা নয়ডাতে দেখেছি এই ধরনের ঘটনা ঘটতে, আমরা হরিয়ানাতে দেখেছি এই ধরনের ঘটনা ঘটতে, সংঘাত একদম তাই, ওড়িশাতেও দেখেছি। সংঘাতের জায়গা কিন্তু একই। কৃষক এসে বলছে যে তুমি আমার জমি জোর করে কেড়ে নিচ্ছ কেন, তুমি আমার জমি জোর করে কেড়ে নিয়ে তুমি বেসরকারি সংস্থাকে দিচ্ছ কেন, তাতে আমার কি লাভ হবে? আমার পরিবার, আমি, আমার জীবন জীবিকা এই জমির ওপরে নির্ভরশীল। তুমি আমার কাছ থেকে জমি কেড়ে নিতে পারো না, তুমি সরকার, তোমার কোনো অধিকার নেই আমার জমি কেড়ে নিয়ে আমার মুখের অন্ন আমার মুখ থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার তোমার নেই। এই রকম ঘটনা পরপর পরপর যখন ঘটছে দেশের বিভিন্ন জায়গায়, সেই রকম একটা পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যখন সিঙ্গুর মামলার নতুন করে আবার যখন শুনানি শুরু হলো, সুপ্রিম কোর্ট প্রথমেই টাটার কাছ থেকে জানতে চাইলো যে টাটা, তুমি তো গুজরাতের সানন্দে চলে গেছো, তোমার যে ফ্যাক্টরিটা ওখানে করার কথা ছিল, তোমার যে ন্যানো গাড়ি ওখান থেকে তৈরি করার কথা ছিল, তুমি তো সেই ন্যানো গাড়ি এখন তৈরি করছো গুজরাতের সানন্দে, তুমি জমিটা জোর করে ধরে রেখে দিয়েছো কেন? এই জমি তো অনিচ্ছুক কৃষকদের ফেরত দেওয়া যেতে পারে। তখন আমরা যেটা দেখলাম, টাটার আইনজীবী রায়ান কারঞ্জাওয়ালা এবং আরো অনেক বাঘা বাঘা আইনজীবী সুপ্রিম কোর্টের, তারা বললেন যে না, টাটা মনে করছে যে ভবিষ্যতে ওই জমি তাদের কাছে থাকলে পরে তারা ভবিষ্যতে কলকাতা পশ্চিমবঙ্গে অন্য কোনো রকম কারখানা তৈরি করতে পারে, ওখানে ছোট গাড়ির কারখানাই বা ভবিষ্যতে হবে না, এমনটাই বা কে বলতে পারে? টাটা যখন এরকম কথা বললো, সুপ্রিম কোর্ট তখন বললো যে ঠিক আছে, তাহলে আমরা এই মামলা এবার অন মেরিট শুনবো, অর্থাৎ আইনি পরিভাষা, যে যার যুক্তি এবার আমাদের কাছে ঠিক মনে হবে সেই যুক্তি অনুযায়ী আমরা রায় দেবো। এরপরে দ্বিতীয় যে মূলগত প্রশ্ন সুপ্রিম কোর্ট তুললো, যে পশ্চিমবঙ্গ সরকারের যে টাটাদের আইনজীবীর কাছে প্রশ্ন ছিল যে বেছে বেছে সিঙ্গুরের ওই জমিটা দেওয়া হলো কেন? ওই রকম একটা 3 ফসলি জমি, যেখানে কৃষক সম্বৎসরে তিনবার ফসল ফলিয়ে সেই ফসল ঘরে তুলে কৃষক তার জীবন জীবিকা চালান, সেরকম একটা 3 ফসলি জমি দেওয়ার কি প্রয়োজন পড়লো তোমাকে টাটা? ওখানে পশ্চিমবঙ্গের জমির কি অভাব ছিল? পশ্চিমবঙ্গের আর অন্য জায়গায় কি জমি দেওয়া যেত না? এই প্রশ্নের যখন আমরা দেখলাম, টাটাকে যখন বলা হলো, টাটা কিন্তু তখন, টাটার আইনজীবী তখন বললেন যে জমি তো আমরা বাঁচিনি, জমি তো আমাকে পশ্চিমবঙ্গ সরকার বেছে দিয়েছে, অর্থাৎ তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এখানেও তো একটা তর্ক তৈরি হয়েছিল, আমি আবার আসবো এই পয়েন্টে ধ্রুবজ্যোতি তোমার কাছে, কিন্তু এর আগে আমরা বেশ কিছু আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, অরুণাভ ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শোনাবো আপনাদের কি বক্তব্য তাদের। 997 একর জমির মধ্যে 14,500 লোক হলো তার মালিক ছিল, মানে 5 কাঠা করেও অ্যাভারেজ হয় না। এখন আলাদা করে 2,200 লোক জমির টাকা নেয়নি, বাদ বাকি 12,000 লোক টাকা নিয়ে চলে গেছে। এবার 2,200 লোক যারা হলো তাদের আবার অনেকে নেয়নি এই কারণে যে আমি হয়তো জমির চাষ করছি কিন্তু মালিক 4 জন, আমি টাকা নিতে গেলাম বলে আরো 4 জনের সই কোথায়, সেরকম পাইনি। এটা একটা সাইড। 2 হলো যে ফেরত দেবে জমি, ফেরত কিভাবে দেবে? ধরুন 997 মধ্যে এখানে এক খাপছাড়া হবে, কয়েকটা অনিচ্ছুক চাষি আছে, ধরুন 2000ই ধরলাম। তা খাপছাড়া করতে গেলে তাদের তো জমি থেকে উৎখাত করে পাশে যেতে হবে। যদি বলে 600 একর আলাদা করে রাখবো, যেটা মমতা ব্যানার্জি বলেছেন, 400 একর ছেড়ে 600 একর আপনি নিন, তাহলে খাপছাড়া গুলোকে, যারা খাপছাড়া আছে তাদের এক জায়গায় আনতে হবে। তা সে যদি জমি মা হয়, সেই জমি উৎখাত থেকে, মাঠ থেকে উৎখাত হবো না বলে যদি করে, তো বুদ্ধদেব ভট্টাচার্য বলেইছিলেন যে রাস্তার ওপারে আমি জমি দিচ্ছি, তুমি চলে যাও। তাহলে এখানে সেটা কিন্তু রইল না। দুটো সম্ভাবনা থাকতে পারে, হয় তারা বলতে পারেন যে অধিগ্রহণটা বেআইনি, অথবা অধিগ্রহণটা আইনি কিন্তু কোথাও ভুলভ্রান্তি হয়েছে। এই দুটোর বাইরে তাদের কিছু বলার সুযোগ নেই তাদের রায়। যে জমি অধিগ্রহণ হয়েছিল, সেই অধিগ্রহণের মূল অধিগ্রহণটা আইনি কি বেআইনি সেটা নিয়ে মামলা শুনানি হয়েছে, তার উপরে রায় হবে। টাটারা তাদের জবাব দিয়েছেন, সেই জবাব বিচারপতিরা কোনটা গ্রহণ করবেন, কোনটা তাদের কাছে গ্রহণযোগ্য বিবেচ্য হবে, এ তো কেউ আন্দাজ করতে পারে না। সুতরাং সে নিয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করা মুশকিল। যে কোনো বেসরকারি সংস্থার জন্য কোনো একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার
জমি অধিগ্রহণ করে দিতে পারে কিনা। আইনে ব্যবস্থা আছে, করতে পারে, পারে না তা না, আইনে ব্যবস্থা আছে, এখন সেটা ব্যাখ্যা দেবে। সেই ব্যবস্থায় কতটা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কোন ক্ষেত্রে যায় না, সেটাই বিচার্য হবে, কিন্তু আইনে সে ব্যবস্থা আছে। জনস্বার্থেই তো শিল্প তৈরি হয়, শিল্পের জন্য তো জমি নিতে হয়, এগুলো বিচারপতিরা বলেছেন। আর ওকে দ্রুত চলে যাব আমাদের ডেপুটি এডিটরের কাছে, ধ্রুবজ্যোতি প্রামাণিক। ধ্রুবজ্যোতি, ঠিক যে পয়েন্টে তোমাকে থামিয়েছিলাম, টাটারা বলছেন আমাদের এটা দেওয়া হয়েছে। তৎকালীন রাজ্য সরকারের যুক্তি ছিল এই জমি ওনার নিজেরা চুজ করেছেন এবং এখানে বড় শিল্প আসতে গেলে, তাদেরকে আহ্বান করতে গেলে তাদের চয়েসকে, তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে কোনো উপায় নেই। একদম ঠিক। তখন যে যুক্তিটা দেওয়া হয়েছিল যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে জমি, প্রশস্ত রাস্তা, কাঁচামাল পণ্য আনা নেওয়ার অনেক সুযোগ সুবিধা রয়েছে, কলকাতা কাছে, বন্দর কাছে, সব থেকে বড় কথা যে দুটো বন্দর কাছে, একদিকে কলকাতা বন্দর কাছে, হলদিয়া বন্দর কাছে, সমস্ত কাছে, এয়ারপোর্ট কাছে, এই সমস্ত যুক্তি দেখিয়ে ওখানে জমি দেওয়া হয়েছিল। সব থেকে বড় প্রশ্ন পিউ, যেটা বলে শেষ করতে চাই, যে আগামীকাল সুপ্রিম কোর্টে যে বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টকে রায় দিতে হবে, যে মামলাটা কি ছিল, মামলাটা ছিল যে কলকাতা হাইকোর্ট বলল যে রাজ্য সরকারের সিঙ্গুর আইন, তৃণমূল সরকারের আনা সিঙ্গুর আইন বেআইনি, অসাংবিধানিক। কালকে কিন্তু সুপ্রিম কোর্টকে বলতে হবে যে আইনটা সাংবিধানিক নাকি অসাংবিধানিক। অর্থাৎ কালকে সুপ্রিম কোর্টকে বলতে হবে যে হ্যাঁ, কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত এই সঠিক, অসাংবিধানিক এই আইন, অথবা বলতে হবে যে অসাংবিধানিক নয়, এই আইন একেবারে সংবিধান সিদ্ধ। কিন্তু সেখানে একটা প্রশ্ন আসছে, যে সম্ভাবনার কথা কিছুক্ষণ আগে অন্য আইনজীবী অরুণাভদা তিনি বলছিলেন, যে দুই বিচারপতির মতামত যদি দুরকমের হয়ে যায়, এরকম নজির যে নেই তা নয়, এরকম নজির কিন্তু আছে। দুই বিচার, যেহেতু সাংবিধানিক প্রশ্ন জড়িয়ে এমন একটা মামলা, যেখানে দুই বিচারপতির যদি ভিন্ন মত হয়ে যায়, এক বিচারপতি মনে করলেন যে না, এই আইন সিদ্ধ, এই আইন অসাংবিধানিক নয়, এই আইন একেবারে সাংবিধানিক, অন্য বিচারপতি মনে করলেন যে না, কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তই সঠিক, এই আইন একেবারে অসাংবিধানিক। এই